আচ্ছা, সো ডেটাবেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে 4 থেকে 5 রকমের হয়। যেমন এখানে হচ্ছে আছে DDL, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, DML, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, TCL ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। আর আরেকটা আছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। যে কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আপনারা বেসিক্যালি হচ্ছে ডেটাবেসে ইমপ্লিমেন্ট করে থাকেন, ঠিক আছে? কোনটা? স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা, সো আমরা কালকে যে ল্যাবটা করেছিলাম, ল্যাবে কি আমরা হচ্ছে গিয়ে একটা টেবিল ক্রিয়েট করেছিলাম, তাই না? ক্রিয়েট টেবিলের জন্য আমরা যখন হচ্ছে আমরা কোনো একটা গ্র্যান্ড জেনারেট করেছিলাম, গ্র্যান্ড জেনারেট করার জন্য কোন কিওয়ার্ড ইউজ করেছিলাম? গ্র্যান্ড, তারপর হচ্ছে ক্রিয়েট, এই ধরনের কিওয়ার্ডসগুলো ইউজ করেছিলাম, ঠিক আছে? সো ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা মূলত হচ্ছে আপনার যেই কিওয়ার্ডসগুলো নিয়ে কাজ করে বা যেই সিচুয়েশনগুলো নিয়ে কাজ করে সেগুলো হচ্ছে কি, বা কমান্ড নিয়ে কাজ করে, এগুলো হচ্ছে কি ক্রিয়েট, অল্টার, ড্রপ, ট্রাঙ্কেট, রিনেম, ঠিক আছে? আমরা অলরেডি হচ্ছে ক্রিয়েট দেখেছি, অল্টার দেখেছি, ড্রপটা দেখাতে গিয়ে আগুন ধরে যাওয়ার মতন অবস্থা আপনাদের ল্যাব রুমে, ঠিক আছে? ট্রাঙ্কেট, রিনেম এগুলো পরবর্তীতে আস্তে ধীরে দেখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ডেটা ম্যানিপুলেশন মানে কি? যে ম্যানিপুলেশনের কথা যেটা বলেছিলাম, যে ডেটাকে ম্যানিপুলেট করা মানে হচ্ছে ডেটা ইনসার্ট থেকে শুরু করে সেটার আপডেট থেকে শুরু করে ডিলিশন, এই সব কিছুকেই আপনার হচ্ছে ডেটা ম্যানিপুলেশনের মধ্যে পড়ে, ঠিক আছে? কি কি আছে? সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, মার্জ করা, ঠিক আছে? এই কমান্ডগুলো মূলত হচ্ছে আপনার ডেটা ম্যানিপুলেশনের মধ্যে পড়ে। আর আচ্ছা, এটা হচ্ছে ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, উপরের হেডটা বাদ যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ট্রানজ্যাকশন কন্ট্রোল, মানে আপনি ট্রানজ্যাকশনকে কীভাবে কন্ট্রোল করতে পারেন। আপনারা কালকে যে কোয়েরিজগুলো করেছিলেন, সেভ করেছিলেন? সেভ করতে পারেন না, করছিলেন? কোন জায়গায় না, মানে হচ্ছে আমি যখন একটা কোয়েরি লিখছি, ঠিক আছে, লেখার পর ওইটাকে যদি আমি সেভ করতে চাই, আমার যে কমান্ডটা দেওয়া লাগতো সেটা হচ্ছে কমিট। আমরা কিন্তু সেটা না দিয়ে আগে বের হয়ে চলে আসছিলাম, তাই না? সো ডেটা সেভিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা যে কমান্ডটা ইউজ করি সেটা হচ্ছে কমিট, ঠিক আছে? সাপোজ আপনি কোনো একটা কোয়েরি করলেন, আপনি সাথে সাথে কী করবেন? কমিট দিবেন, বা পার্টিকুলারলি কিছু কোয়েরিজ করার পরে আপনি কমিট দিবেন, তাহলে কি হচ্ছে? ওই কোয়েরিজগুলো আপনার সেভ হয়ে থাকছে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে রোল ব্যাক। রোল ব্যাকটা হচ্ছে কি, যে আপনি কমিট দেওয়ার আগ পর্যন্ত যেই পজিশনে ছিল আপনার কোয়েরিজগুলা, সেইটাতে যদি আপনি ব্যাক করতে চান, ধরেন আপনি যেই লাস্ট যে কোয়েরিটা গিয়ে হচ্ছে আপনি কমিট দিয়েছেন, তার আগের সিচুয়েশন পর্যন্ত বা তার আগের কোয়েরি পর্যন্ত যদি সেটাকে আপনি রিটার্ন পেতে চান, তাহলে তখন হচ্ছে আমরা রোল ব্যাক কমান্ডটা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? হ্যাঁ, না, ওইটা তো হচ্ছে আপনার রোল ব্যাক না, ওটা হচ্ছে জাস্ট আপনার কপি করা আর কি, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে গ্র্যান্ট আর হচ্ছে রিভোক, যেটা হচ্ছে আমরা গতকালকে এটার ইউজেস কিন্তু দেখেছি, তাই না? গ্র্যান্টও ইউজ করেছি, রিভোকও ইউজ করেছি। বলেন গ্র্যান্ট কোথায় ইউজ করছেন বলেন, একটু তো মনে থাকার কথা। অ্যাক্সেস দেওয়ার জন্য, হ্যাঁ, মানে অ্যাজ এ ওনার আপনি যখন আপনার ইউজারদেরকে যখন অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তখন আপনারা কোন কমান্ডটা ইউজ করবেন? গ্র্যান্ট। আবার তার কাছ থেকে যদি অ্যাক্সেসটাকে যদি আপনি রিট্রিভ করতে চান, তাহলে কোনটা ইউজ করছেন? রিভোক, ঠিক আছে? সেন্সারেই দেই, কিন্তু সবসময় কাজ হয় না। আচ্ছা, আর এসকিউএল কোয়েরি কোনটা? আমরা যে টোটাল যে কোয়েরিজগুলো করেছি, মানে আমরা যা কিছু লিখেছি প্রত্যেকটা কি আপনার হচ্ছে কোয়েরি, ঠিক আছে? এতক্ষণ তো আমরা কমান্ডগুলো দেখলাম, ল্যাঙ্গুয়েজে যা কিছু দেখলাম সেগুলো হচ্ছে কমান্ড, বাট আমরা অ্যাকচুয়ালি যা কিছু লিখি ওগুলো প্রত্যেকটা কি আপনার কোয়েরি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ডেটাবেস অ্যাক্সেস ফ্রম অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। সেটা হচ্ছে যে
আপনি যখন একটা প্রোগ্রাম লেখেন, হ্যাঁ সাপোজ সি বা সি প্লাস প্লাস জাভাতে যখন একটা প্রোগ্রাম লেখেন, আপনি সেখান থেকে কি জেনারেট করেন, মানে আপনি আউটপুট জেনারেট করছেন। হ্যাঁ, তো সেখানে কি হচ্ছে, আপনি অ্যাজ আ ইউজার ইনপুট দিচ্ছেন, ইউজার ইনপুট দিয়ে আপনি হচ্ছে কোনো একটা ডেটা আপনি জেনারেট করতে পারছেন। বাট ডেটাবেজের ক্ষেত্রে কিন্তু এটা কি, সবার আগে ডেটাবেজের ক্ষেত্রে কি আমরা হচ্ছে জাস্ট কোয়েরি করি, কোয়েরি দিয়ে ওইটাকে এনভায়রনমেন্টটাকে আমরা সেট করি, কিন্তু আমরা কিন্তু ইউজার ইনপুট কিন্তু আমরা সেখানে ইনিশিয়েট করতে পারি না। সো যখন ধরেন আপনি যখন একটা অ্যাপ্লিকেশন ইউজ করেন, ধরেন আপনারা হচ্ছে iOS-এর ERP পোর্টাল ইউজ করতেছেন, তাই না? এটা কি, এটা একটা সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাই না? বাট এটার পিছনে ব্যাকএন্ডে কি আছে, আপনার ডেটাবেজ আছে, ডেটাবেজ আছে। সো ডেটাবেস কিন্তু আলাদা, আপনার এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা কিন্তু আলাদা। এই প্রোগ্রামটা ধরেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, আর ডেটাবেসটা হচ্ছে কি কোয়েরি ল্যাঙ্গুয়েজে, টোটালি কিন্তু ডিফারেন্ট। সো এই দুইটাকে আমরা কি করেছি, দুইটাকে হচ্ছে মার্জ করেছি। এখন এই মার্জিংয়ের কাজটাই হচ্ছে আপনারা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে মূলত হচ্ছে এপিআইয়ের থ্রুতে, মানে আপনার যে আপনি যেখানে যেই ইন্টারফেসে আপনি কোডটা করছেন সেটার সাথে হচ্ছে আপনি এপিআইয়ের কানেকশনের থ্রুতে আপনারা হচ্ছে আপনাদের ডেটাবেসকে আপনারা কানেক্ট করতে পারেন। ঠিক আছে, এপিআই হচ্ছে কি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এই এপিআই হচ্ছে আপনার দুই ধরনের আছে, একটা হচ্ছে ওডিবিসি আর একটা হচ্ছে জেডিবিসি। ঠিক আছে, ওডিবিসি হচ্ছে আপনার বলেন জেডিবিসি কি? জাভা ডেটাবেস কানেক্টিভিটি। তাহলে জাভা ডেটাবেস কানেক্টিভিটি যেটা, সেটা দিয়ে কি বোঝা যাচ্ছে, এটা শুধুমাত্র কি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই আপনি এই এপিআইটা আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, ওডিবিসি যেটা, সেটা হচ্ছে আপনার সি বা সি প্লাস প্লাস এগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদিও সর্বপ্রথম হচ্ছে আপনার ওডিবিসি আপনার আসে কাইন্ড অফ হচ্ছে আপনার 92-তে, এটা হচ্ছে মাইক্রোসফট নিয়ে আসে মার্কেটে। আর আপনার হচ্ছে জেডিবিসিটা আসে হচ্ছে 97-এ, সান মাইক্রোসিস্টেম নামে একটা কোম্পানি, তারা হচ্ছে মার্কেটে জেডিবিসিটা নিয়ে আসে। ঠিক আছে, আর এটা গেল একটা এপিআই, আমি আসছি। ঠিক আছে, এটা গেল একটা এপিআই, এটা হচ্ছে এপিআই সিস্টেম কানেক্টিভিটির ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে আপনারা আপনাদের প্রোগ্রামের মধ্যে ইনবিল্ট আপনারা কানেকশনটাকে স্টাবলিশ করতে পারেন থ্রু রিটেন সাম কোড। ঠিক আছে, যেখানে হচ্ছে আপনার যেটা ইউজ করা হয় হচ্ছে মানে প্রিফেস হিসেবে হচ্ছে এক্স্যাক্ট একটা কিওয়ার্ড হচ্ছে প্রিফেস হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, যেটা হচ্ছে মূলত হচ্ছে আপনার কি করে, আপনার যে ডিএমএল মানে কি, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, তাই না? আমাদের ডিএমএল এর মধ্যে কি কি ছিল? হ্যাঁ, ইনসার্ট ছিল, আপডেট ছিল, ডিলিট ছিল, তাই না? ডিলিট ছিল, রিনেম ছিল। ঠিক আছে, তার মানে আমাদের এই ডিএমএল ল্যাঙ্গুয়েজগুলোকে ডিএমএল কি করে, ডিএমএল কম্পাইলার হচ্ছে এটাকে কম্পাইল করে হোস্ট ল্যাঙ্গুয়েজ, যেটা মানে আপনি কোয়েরিজ লিখছেন প্রোগ্রামের মধ্যে, কোয়েরিজ লিখছেন হচ্ছেন ডেটাবেসের কোয়েরিগুলা, কিন্তু আপনার প্রোগ্রাম মানে আপনি সাপোজ সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করছেন বা জাভাতে প্রোগ্রাম করছেন, ও তো হচ্ছে কোয়েরিজ বুঝবে না। সো আপনার হচ্ছে ডিএমএল কম্পাইলার থাকে, সেই ডিএমএল কম্পাইলার কি করে, এটাকে হচ্ছে হোস্ট ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। হোস্ট ল্যাঙ্গুয়েজ কোনটা, আপনি যেই ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামটাকে বানাচ্ছেন, সেটা সি হতে পারে, সি প্লাস প্লাস হতে পারে, জাভা হতে পারে, পাইথন হতে পারে। ঠিক আছে, সো এই দুইটা প্রসেসে, একটা হচ্ছে সরাসরি এপিআই থ্রুতে কানেক্ট করে, যেখানে হচ্ছে আপনি ওডিবিসি পাচ্ছেন, জেডিবিসি পাচ্ছেন, আরেকটা হচ্ছে ইনবিল্ট, যেটা হচ্ছে সরাসরি আপনার ইন্টারনাল কম্পাইলার আপনার কোয়েরিজটাকে হচ্ছে কনভার্ট করছে কিসে, হোস্ট ল্যাঙ্গুয়েজে। হোস্ট ল্যাঙ্গুয়েজটা কি হতে পারে, আপনার যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করে থাকেন। ঠিক আছে, সো ডেটা আপনার ডেটাবেসেই সেভ হচ্ছে, মানে আপনি যেটা কোনটা, আপনি যখন হচ্ছে
আপনার যখন এক্স্যাক্ট প্রিফেস দিয়ে যখন কানেক্ট করছেন এবং আপনার ডিএমএল কম্পাইলার যখন কম্পাইল করছে, আপনার কিন্তু ডেটাবেসে কিন্তু কোয়েরিজটা গিয়ে কিন্তু সেন্ড হচ্ছে, ঠিক আছে। প্রথম কথা কি, আপনি এটাকে কানেক্ট করে নিচ্ছেন তো, তাই না? কানেক্ট করার পরে আপনি কোয়েরিজ ইউজ করছেন, যেরকম হচ্ছে আপনি প্রোগ্রাম করেন, প্রোগ্রাম লেখেন আপনার কোডের মধ্যে, ঠিক একইভাবে কোয়েরিজগুলোকেও আপনি লিখবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনার এক্স্যাক্ট প্রেফেস দিয়ে সেটাকে হচ্ছে যখন কম্পাইল করছে, মানে ব্যাক এন্ডে যখন কম্পাইলেশনটা হচ্ছে, ওটা সরাসরি অ্যাজ এ কমান্ড আপনার ডেটাবেসেই যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, মানে এখন যেটা হচ্ছে আমরা শুধুমাত্র ডেটাবেসের কমান্ড প্রম্পটে করতে পারি, বা যেটা শুধুমাত্র হচ্ছে আমরা সরাসরি কোনো একটা ডেভেলপার মানে গুই ডেভেলপার ইউজ করে করতে পারি, সেটা সরাসরি তখন হচ্ছে আপনি কোথা থেকে করছেন, আপনার কোডিং ইন্টারফেস থেকে করতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, ডেটাবেস ডিজাইন বলতে এখানে কি, লজিক্যাল ডিজাইন আর ফিজিক্যাল ডিজাইন। ওই এর আগে যেরকম আমরা পড়েছিলাম না, লজিক্যাল ডিজাইনের কথা মনে আছে, বা লজিক্যাল ভিউ, ফিজিক্যাল ভিউ, লজিক্যাল স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার আমরা ভিউতে দেখেছিলাম, মনে আছে? একটা কি, আমরা যেই ইন্টারফেসটা দেখতে পাই সেটা কি আমাদের অ্যাবস্ট্রাক্ট ভিউ, তাই না? কারণ এর পিছনে কি আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা কিছু জানি না। এখানে যে কী কোয়েরিজ দেওয়া হয়েছে, কী কমান্ডস দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আমরা জানি না। তাহলে সেই কমান্ডস বলি বা কোয়েরিজ বলি, ওগুলো কিসের আন্ডারে পড়ে? আমার লজিক্যাল ডিজাইনের ক্ষেত্রে পড়ে, ঠিক আছে। আর এই যে আমরা যে এত কাজ করছি, অবশ্যই এই ডেটাগুলো কোথাও না কোথাও গিয়ে স্টোর হচ্ছে। কিভাবে স্টোর হচ্ছে? এটা কি ইন্ডেক্সিংয়ে মানে ইন্ডেক্সিং ফরম্যাটে স্টোর হচ্ছে, না এটা ট্রি বেসিসে স্টোর হচ্ছে, আমরা কিন্তু এটা জানি না। সো এই জিনিসগুলোকে হ্যান্ডেল করে ফিজিক্যাল ডিজাইন, ঠিক আছে। সো এটা হচ্ছে ওইটার কথাই বলা হচ্ছে, যে আপনার যে ইন্টারনাল যে লজিক্যাল আর ফিজিক্যাল ডিজাইন, সেটার কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় লজিক্যাল ডিজাইনের ক্ষেত্রে, হোয়াট অ্যান্ড হাউ, ঠিক আছে। আচ্ছা, হোয়াট জিনিসটা কি, যখন আপনি একজন প্রোগ্রামার বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, আপনি যেটাই বলেন না কেন, যখন আপনি আপনার ক্লায়েন্টের সাথে বসবেন, যে সে অ্যাকচুয়ালি কী ধরনের ডেটাবেস চাচ্ছে তার কোম্পানির জন্য, হ্যাঁ, কী ধরনের ডেটাবেস চাচ্ছে, তাহলে এই যখন কি মানে হচ্ছে হোয়াট কোয়েশ্চেনটা যখন আপনার অ্যারাইজ হয়, তখন সেটা কিসের আন্ডারে চলে যাচ্ছে? বিজনেস পার্সপেক্টিভে। কারণ আপনি তখন আপনার ক্লায়েন্টের কাছ থেকে জানতে চাচ্ছেন যে আপনি স্ট্রাকচারটা কীরকম চাচ্ছেন, সেটা হচ্ছে বিজনেস পার্সপেক্টিভ। আর যখন হচ্ছে হাউ আসবে, মানে হাউ মানে হচ্ছে কি কীভাবে আপনি কাজটা করবেন, সেটা হচ্ছে আপনার আসে কিসের পার্সপেক্টিভে? কম্পিউটার সায়েন্সের পার্সপেক্টিভে। মানে যেখানে হচ্ছে আপনি আপনার কোয়েরি নিয়ে কাজ করেন, আপনার ক্লায়েন্ট নিশ্চয়ই কোয়েরি বুঝবে না। সো ক্লায়েন্ট কি বুঝবে? শুধুমাত্র যে তার কি লাগবে, সে সেই রিকোয়ারমেন্টসগুলো দিবে। সো সেটা হচ্ছে আপনার বিজনেস ওরিয়েন্টেড, ঠিক আছে। আর হাউ মানে কি? হাউ হচ্ছে গিয়ে যে সে কীভাবে কাজটা করবে, তার কোয়েরিজগুলো, ঠিক আছে। এগুলো কিন্তু ক্লায়েন্ট বুঝবে না, এগুলো বুঝবে কি আপনার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা প্রোগ্রামার, তারা হচ্ছে এই জিনিসগুলোর সাথে রিলেটেড, ঠিক আছে। সো এই দুইটা জিনিস একটু দেখবেন, এখানে দুইটা পয়েন্ট আছে, বিজনেস ডিসিশন আর একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ডিজাইন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ডেটাবেস ইঞ্জিনটা হচ্ছে বেসিক্যালি, এখানে ডেটাবেস ইঞ্জিনে বিভিন্ন ধরনের মডিউলস নিয়ে কাজ করা হয়, এবং মডিউলসগুলোকে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কিছু রেসপন্সিবিলিটিস থাকে, যেগুলো হচ্ছে কি তারা ইন্টারঅ্যাক্টিভলি তারা সবাই সবগুলো মডিউলস মিলে কি করে এই জিনিসটাকে হচ্ছে হ্যান্ডেল করে, ঠিক আছে। সেখানে বেসিক কিছু মডিউলস হচ্ছে কি স্টোরেজ ম্যানেজার, কোয়েরি প্রসেসর, তারপর হচ্ছে ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট কম্পোনেন্ট, হ্যাঁ। আচ্ছা, স্টোরেজ ম্যানেজারটা কি? স্টোরেজ ম্যানেজারটা হচ্ছে যে ধরেন আমরা কয় ধরনের মেমোরি সম্পর্কে জানি আমাদের কম্পিউটারের? 3, 4, 5, 6 বেসিক কয় ধরনের মেমোরি সম্পর্কে জেনেছি? আচ্ছা, এসএসডি, ক্যাশ মেমোরি, বাট এগুলোর বেসিক কিছু নাম আছে, তাই না? প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, তাই না? আচ্ছা, সো প্রাইমারি মেমোরিটা কি? বেসিক্যালি আমাদের ইনবিল্ট মেমোরি, যেটা ইনবিল্ট বলতে হচ্ছে আমাদের আপনি যখন হচ্ছে একটা
কম্পিউটারকে অ্যাসেম্বল করতে যাবেন প্রথমত যেই মেমোরিটা আপনার ইনবিল্ট অবস্থায় থাকে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডারি মেমোরিটা কি? আপনি এক্সটার্নালি আপনি অ্যাড করতে পারেন বা সেটাকেও আপনি ইনবিল্ট অবস্থায় রাখতে পারেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে আলটিমেটলি যখন হচ্ছে আপনার ডেটা ট্রানজ্যাকশন হয়, এই ডেটা নিয়ে মূলত কে কাজ করে? সিপিইউ, তাই না? কারণ সিপিইউ হচ্ছে কি হেড, সে হচ্ছে সকল ধরনের কাজ করে, প্রসেসর যেটা। তাহলে সিপিইউর কাছাকাছি কে থাকে, কোন মেমোরি থাকে? ক্যাশ মেমোরি, প্রাইমারি মেমোরি। হ্যাঁ, তো আমি যদি শুধু প্রাইমারি আর সেকেন্ডারি মেমোরি নিয়ে যদি শুধু কথা বলি তাহলে কোন মেমোরিটা সবার আগে থাকে? প্রাইমারি মেমোরিটা থাকে, তাই না? আর তারপর হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এখন কথা হচ্ছে প্রাইমারি মেমোরির স্টোরেজ ক্যাপাসিটি তো খুব একটা বেশি না, তাই না? মানে ও কোন ধরনের ডেটা নিয়ে কাজ করে, যেগুলো হচ্ছে আপনার ইনস্ট্যান্ট ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যে ধরনের ডেটাস আমরা ইউজ করি। হ্যাঁ, তো ও কিন্তু বেসিক্যালি বেশি ডেটা স্টোর করতে পারে না। এবং প্রাইমারি মেমোরি কি ভলাটাইল, লাইক হচ্ছে আপনার পাওয়ার অফের সাথে সাথে সেই মেমোরিজ মানে যে ডেটাস থাকে সেগুলো কি হয়ে যায়, আপনার ইরেজ হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি আমাদের ইম্পর্টেন্ট ডেটাগুলো কোথায় থাকছে? আমাদের সেকেন্ডারি মেমোরিতে থাকছে, ঠিক আছে? কথা হচ্ছে যে সেকেন্ডারি মেমোরি কি আবার ডিস্ক ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে। মনে আছে সেকেন্ডারি মেমোরি বলতে হচ্ছে আপনার আমরা এসএসডি বুঝি বা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ বুঝি, তাই না? সো এগুলো হচ্ছে কি ফ্ল্যাশ মেমোরি নিয়ে কাজ করে, আপনার ম্যাগনেটিক ডিস্ক হিসেবে কাজ করে, তাই না? যে ডিস্কে কি প্রত্যেকটা ডিস্কে সে হচ্ছে ডেটাগুলোকে স্টোর করছে, তাই না? তার মানে যতবার যত আপনি ট্রানজ্যাকশন করছেন, এই যে আপনার ডেটাবেসের যত ডেটা, তার মানে কোথায় আছে? আপনার সেকেন্ডারি মেমোরিতে আছে, তাই না? তার মানে যখন আপনি কোনো একটা ডেটাকে আপনি রিট্রিভ করতে চাচ্ছেন, সেটা প্রথমত কোথায় কোথায় আছে? সেকেন্ডারি মেমোরিতে। ওইখান থেকে মেইন মেমোরিতে আসে, মেইন মেমোরি থেকে হচ্ছে সিপিইউতে আসছে, ঠিক আছে? যখন সিপিইউ এটা প্রসেস করার পরে আপনি যে কমান্ডটা দিয়েছেন সেই অনুযায়ী সেটাকে সে প্রসেস করছে। তো এই যে বারবার ধরেন প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে প্রাইমারি, এটা কিন্তু একটা কি আপনার ট্রানজ্যাকশন হচ্ছে, তাই না? সো এই ট্রানজ্যাকশনটাকে যত কমিয়ে আনা যায়, দেখেন আমরা যখন ছোট একটা সাপোজ আপনি ফোন ইউজ করতেছেন, তাই না? কয় জিবি বা ইউজ করেন আপনি ফোনে? ঠিক আছে, ওকে ফাইন। বাট আপনি যদি এখন একটা iOS-এর সার্ভারের কথা যদি একটু চিন্তা করেন, অবশ্যই সেটা 8 জিবি সার্ভার না, তাই না? আপনার বড় বড় এন্টারপ্রাইজের কথা যদি আপনি চিন্তা করেন, অবশ্যই সেখানে কি আপনার গিগাবাইট থেকে পেটাবাইট, পেন্টাবাইট, টেরাবাইট, অনেক হিউজ স্টোরেজ লাগে, তাই না? এখন কথা হচ্ছে এত হিউজ স্টোরেজের ক্ষেত্রে আলটিমেটলি মেইন মেমোরির সাইজ কি? মেইন মেমোরি তো অল্প কিছু স্টোরেজ কনজিউম করে, তাই না? তো এই যে বারবার ডেটা, যত বেশি ডেটা তত বেশি ট্রানজ্যাকশন, তো এই যে বারবার যে ট্রানজ্যাকশন হচ্ছে এটারও কিন্তু একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে, তাই না? যে কোন ডেটা সরি মানে এখানে হচ্ছে সেকেন্ডারি মেমোরির সাথে প্রাইমারি মেমোরির হচ্ছে একটা স্টোরেজ ট্রানজ্যাকশনের ব্যাপার আছে। সো যেহেতু বারবার আপনার ট্রানজ্যাকশনটা হচ্ছে, অবশ্যই আপনার ডেটাগুলোকে এমনভাবে স্টোর থাকতে হবে যাতে করে আমার মোস্ট ইউজড ডেটাগুলো আমার যে খুব ইজিলি আমি রিট্রিভ করতে পারি আমার সেকেন্ডারি মেমোরি থেকে। তো এই স্টোরেজ ম্যানেজমেন্টের কাজটাও কে করে থাকে আপনার? আমরা ডেটাবেসের থ্রুতে বা ডেটাবেসের কোয়েরিজের থ্রুতে আমরা এটাকে ম্যানেজ করতে পারি, যেটা হচ্ছে কে করে থাকে? স্টোরেজ ম্যানেজার, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে কোয়েরি প্রসেসর। কোয়েরি প্রসেসরটা ইটস ভেরি বেসিক। মানে আমরা তখন কি জেনে আসছি যে আমার এন্ড ইউজার বা আমরা যারা হচ্ছে কোনো একটা প্রোডাক্টকে ইউজ করছে, আমরা কিন্তু জানি না যে এই ডেটাবেসটা কীভাবে তৈরি করা হয়েছে, কোন কোয়েরি দিয়ে এই মানে এই টেবিলটা ক্রিয়েট করা হয়েছে, কোন কমান্ড দিয়ে আমার এই টেবিলে ডেটা ইনসার্ট করা হয়েছে, এগুলো কিন্তু আপনার ইউজার জানে না, ঠিক আছে? আপনি অ্যাজ এ বিজনেস পার্সন, আপনি পার্সোনাল, আপনার কিন্তু এটা জানার প্রয়োজন নাই। সো এটাকেই জাস্ট হচ্ছে মেনটেন করে কে? মূলত হচ্ছে আপনার কোয়েরি প্রসেসর, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট। ট্রানজ্যাকশন ম্যানেজমেন্টটা হচ্ছে, এটা একটু খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে সেটা দরকার।
আচ্ছা, সো এখানে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যে দুইটা টার্ম সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে রিড আর একটা হচ্ছে রাইট, ঠিক আছে। সো এখানে ধরেন একজন হ্যাঁ পড়া এবং লেখা, তো যেটা হচ্ছে যে ধরেন আপনি হচ্ছে ব্যাংকের দুইজন কাস্টমার, ঠিক আছে, যাদের হচ্ছে কি একটা এই ব্যাংকে সাপোজ ঢাকা ব্যাংকে, ঠিক আছে, আপনাদের অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, এখন আপনার অ্যাকাউন্টে আছে হচ্ছে কত 500, মানে এর অ্যাকাউন্টে আছে কত 500, বি এর অ্যাকাউন্টে আছে কত 500, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ইন টোটাল করি তাহলে কত আসে 1000, তাই না? আচ্ছা, সো আমি রিড করলাম কি, রিড করলাম এর ক্ষেত্রে 500 আর বি এর ক্ষেত্রে রিড করলাম কত 500। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে ইউজার এ তার 500 টাকা থেকে 200 টাকা হচ্ছে কাকে দিবে, ইউজার বিকে দিবে, মানে ট্রান্সফার করবে, তার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। তাহলে কত দিচ্ছে আপনার 200, তাই না? তাহলে এখানে থাকলো কত 300। কাকে ট্রান্সফার করবে, ইউজার বিকে। তাহলে 500 প্লাস কত গেল ওর কাছে 200, তাহলে ওর কত হলো 700। আচ্ছা, তাহলে এটা ছিল কি আপনার বিফোর, তাই না, ট্রানজ্যাকশনের আগে, বিফোর ট্রানজ্যাকশন। আচ্ছা, সো এটা হচ্ছে বিফোর ট্রানজ্যাকশন। আমি যদি ইউজার এ আর ইউজার বি এর অ্যাকাউন্টের মানে অ্যামাউন্ট আমি যদি যোগ করি কত আসে আমার 1000, তাই না? এখন কথা হচ্ছে আফটার ট্রানজ্যাকশন ইউজার এ কত টাকা সেন্ড করলো ইউজার বিকে 200 টাকা, তাই না? তাহলে এখন যদি ওদের কারেন্ট যে অ্যামাউন্ট আছে সেটা যদি যোগ করি তাহলে কত আসে, এটাকে বলা হয় বেসিক্যালি হচ্ছে আপনার ইন্টিগ্রিটি, ঠিক আছে, বা ট্রানজ্যাকশন ইন্টিগ্রিটিও এটাকে বলা হয়, ঠিক আছে। মানে হচ্ছে আপনার সাপোজ এমন যদি হতো যে 200 টাকা ওকে সেন্ড করা হয়েছে কিন্তু ওর কাছে হয়তো 200 টাকা গেল না, সামহাউ টাকাটা লস্ট হলো, তাহলে আলটিমেট ভ্যালু এখানে কত থাকতো 300 প্লাস 500, তাই না? কত থাকতো 800 থাকতো। তাহলে এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট, যে আপনি যখন কোনো একটা ট্রানজ্যাকশন করছেন অবশ্যই সেটা কি আপনার সিকিউর হতে হবে, ঠিক আছে, অবশ্যই সেটাকে এক্সিকিউট হতে হবে, ঠিক আছে। ধরেন আপনি ওকে 200 টাকা সেন্ড করছেন, সেটা যদি না গিয়ে যদি লস্ট হয়েছে তো আলটিমেটলি আমার আগে টোটাল কত ছিল 1000। মেন কথা হচ্ছে আমার আগেও 1000 ছিল, আমার এই টোটালটা পরবর্তীতে আমার 1000ই বানাতে হবে, ঠিক আছে। সো এটা কিন্তু 1000 হতো না। সো মানে এই জিনিসটা দ্বারা হচ্ছে জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ ক্রিয়েট করা যে আপনার ট্রানজ্যাকশন অবশ্যই এনশিওর করতে হবে, ঠিক আছে। যেমন আমি মনে প্রথম ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম সম্ভবত, যে মানে কিছুদিন আগে আমার হচ্ছে বিকাশ থেকে হচ্ছে আমি কিছু টাকা ট্রান্সফার করেছিলাম ব্যাংক থেকে, হ্যাঁ, ব্যাংক টু কার্ড করেছিলাম ফার্স্টে। তো আমার হচ্ছে কি ওইটা প্রথমত ট্রানজ্যাকশানটা ইনশিওর হয় নাই। এখন কথা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি আপনার স্ট্রং না থাকতো তাহলে কিন্তু সেই টাকাটা আমি পেয়েছিলাম 2 দিন পরে, এমনও হতে পারতো টাকাটা আমার লস্ট হতো, ঠিক আছে। সো অবশ্যই আপনি যখন কোনো একটা সিস্টেমকে যখন আপনি বিল্ড করতে চাবেন অবশ্যই আপনার ট্রানজ্যাকশন ম্যানেজমেন্টটাকেও স্ট্রং করতে হবে, মানে ওটার মধ্যে ইন্টিগ্রিটি থাকতে হবে, ঠিক আছে, যাতে ওটা এক্সিকিউট হয়। সো আলটিমেটলি আমি কিন্তু 2 দিন পরে টাকাটা পেয়েছিলাম, ঠিক আছে। সো আমার যেটা হলো কি আমার একটা অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে আমি যদি আমার প্রিভিয়াস যদি চিন্তা করি দুইটাকে অ্যাকিউমুলেট করি, ধরেন 1000 আসলো, ঠিক আছে। এখন আমি আমার একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে 200 টাকা আমি সেন্ড করলাম, তাহলে ওইখানে 200 টাকা মাইনাস হলো, ঠিক আছে, বাট এখানে তো 200 টাকা প্লাস হলো, আলটিমেটলি আমার সামেশন কি একই থাকলো না। সো এটাই এই ট্রানজ্যাকশনটাকেই ঠিকঠাক মতো এনশিওর করা সেটাও হচ্ছে কি আপনার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলেন বা ডেটাবেসের অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, ঠিক আছে। সো এই ছোটোখাটো জিনিসগুলো যে স্টোরেজ ম্যানেজমেন্ট বলেন বা আপনার ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট বলেন, কোয়েরি প্রসেসর, যে আপনি আপনার ইউজারকে আননেসেসারি ডেটাসগুলো আপনি ভিউ করাতে চাচ্ছেন না, ঠিক আছে, এই জিনিসগুলো ডেটাবেস ইঞ্জিনের বা ডেটাবেস ডিজাইনের থ্রুতে এনশিওর করা বা করতে হয়, ঠিক আছে। সো বই থেকে পড়বেন, বই আরও সুন্দর করে ইলাবোরেট করে লেখা আছে, ঠিক আছে, সেম কথা বলে একটু বুকিশ ভাষায় সুন্দর করে লেখা আছে গুছিয়ে।
এটা পরে দেখি। আচ্ছা, ডেটাবেস অ্যাপ্লিকেশন। আচ্ছা, ডেটাবেস অ্যাপ্লিকেশন, এখানে হচ্ছে দুই ধরনের ডেটাবেস অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে। একটা হচ্ছে 2 টায়ার আর্কিটেকচার আর একটা হচ্ছে 3 টায়ার আর্কিটেকচার। হ্যাঁ, সেম জিনিসটাই জাস্ট একটু ডিফারেন্ট স্ট্রাকচারে ড্র করা। কিছু কি বুঝতে পারেন কি না বলেন? অ্যাপ্লিকেশন নাই, তাই না? এখানে হচ্ছে কি 2 টায়ার আর্কিটেকচারে যেটা হচ্ছে যে আপনার হচ্ছে একটা ডেটাবেস থাকবে এবং এই ডেটাবেসের সাথে আপনার যে ক্লায়েন্টস যারা থাকবে, মানে এদেরকে ধরেন আমি ক্লায়েন্টস হিসেবে চিহ্নিত করেছি, ঠিক আছে? ক্লায়েন্টস 1 2 3 আরও থাকতে পারে। সো ক্লায়েন্টের সাথে ডেটাবেসের এখানে কি কানেকশন থাকবে? ডিরেক্ট কানেকশন থাকবে, ঠিক আছে? ক্লায়েন্ট সরাসরি ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে 3 টায়ারের ক্ষেত্রে কি আপনার ক্লায়েন্ট থাকবে, ডেটাবেস থাকবে, কিন্তু ক্লায়েন্ট ডেটাবেসকে সে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না, তাকে অ্যাক্সেস করতে হবে কিসের থ্রুতে? কোনো একটা অ্যাপ্লিকেশনের থ্রুতে, ঠিক আছে? যেমন এটার ক্ষেত্রে হতে পারে যারা হচ্ছে প্রোগ্রামার, ঠিক আছে? তারা কি করে? প্রোগ্রাম করে, ঠিক আছে? প্রোগ্রাম করে, সো তারা কি সরাসরি হচ্ছে ডেটাবেসের সাথে কানেক্টেড, তাই না? আর এটার এক্সাম্পল হিসেবে আপনার কি আসতে পারে চিন্তা করেন তো 3 টায়ারের ক্ষেত্রে? আপনাদের পোর্টাল, কারণ আপনারা সরাসরি তো আপনাদের ডেটাবেস অ্যাক্সেস করতে পারবেন না, তাই না? সো আপনারা কিসের থ্রুতে অ্যাক্সেস করছেন? কোন একটা অ্যাপ্লিকেশনের থ্রুতে অ্যাক্সেস করছেন। যেমন আপনারা গেম খেলেন, তাই না? গেমে কি হয়? আপনারা কিছু কিছু গেমে রিওয়ার্ড দেয় না? কয়েন, সাপোজ 2000 কয়েন, 3000 কয়েন, এগুলো কিন্তু এক একটা ডেটা, তাই না? এবং এগুলো কিন্তু স্টোর থাকছে ডেটাবেসে। সো আপনি গেম খেলছেন, ঠিক আছে? গেম কি একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, সেটা খেলছেন, বাট ডেটাগুলো কোথায় স্টোর হচ্ছে? ডেটাবেসে, ঠিক আছে? সো যদি আপনি এক্সপেন্সের কথা যদি চিন্তা করেন, কোনটার সিকিউরিটির কথা যদি চিন্তা করেন, কোনটা বেশি সিকিউর হওয়ার কথা? অ্যাপ্লিকেশনের থ্রুতে, তাই না? কস্টিংয়ের দিক থেকে মানে ওইটাই তো, কস্টিংয়ের দিক থেকে কম কস্টের কোনটা হবে? 2 টায়ার। আর এটা বেশি কস্ট হবে, কারণ যেহেতু এখানে হচ্ছে মাঝখানে একটা অ্যাপ্লিকেশন পোর্টাল আছে, সো ওইটার বিল্ডের ক্ষেত্রে ওকে কিছু কস্ট প্রয়োজন, তাই না? আচ্ছা, সো এটাই হচ্ছে জাস্ট এখানে একটু মানে আমার মনে হলো যে এটা আপনারা বুঝতে পারবেন কিনা, দ্যাটস ওয়াই আপনারা চাইলে এটাও ড্র করতে পারেন। মানে ওটা যদি আপনাদের বুঝতে প্রবলেম হয়, চাইলে হচ্ছে আপনারা এটাকেও ড্র করতে পারেন আপনাদের বোঝার সুবিধার জন্য। আপনাদের এই ক্লাসে রিমোট নিয়ে ইঞ্জিনিয়ারিং করতে করতেই অর্ধেক টাইম চলে যায়। আচ্ছা, এখানে ডেটাবেস ইউজার সম্পর্কে বলা হয়েছে। হ্যাঁ,
সো ডেটাবেসে বেসিক্যালি হচ্ছে 4 ধরনের ইউজারকে এখানে সিগনিফাই করা হয়। একটা হচ্ছে নেইভ ইউজার, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, সফিস্টিকেটেড, স্পেশালাইজড। আচ্ছা, সো নেইভ ইউজার কারা? নেইভ ইউজার হচ্ছে নর্মাল ইউজাররা, যাদের হচ্ছে ডেটাবেসের ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে কোনো ধারণা থাকে না, তারা শুধু কী করে, জাস্ট ওটাকে ইউজ করে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কি তাদের কিন্তু কোনো ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে না বা কোনো কিছু না, জাস্ট তারা হচ্ছে প্রোগ্রামটাকে তারা ইউজ করছে, যেটাকে বলা হয় কি বেসিক্যালি আনসফিস্টিকেটেড। মানে দে ডোন্ট নো অ্যাবাউট এনি কোয়েরিজ, এনি প্রোগ্রাম, বা যে ডেটা নিয়ে তারা কাজ করছে সেই ডেটা কোথায় স্টোর হচ্ছে। মেইন কথা হচ্ছে আপনার ক্লায়েন্ট হচ্ছে কি আপনার নেইভ ইউজার, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স, ঠিক আছে। কি বলা হচ্ছে আর কম্পিউটার প্রফেশনালস হু রাইট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আপনারা যে এই যে আমরা অ্যাপ্লিকেশনের কথা বললাম না, সো এই অ্যাপ্লিকেশনগুলোকে বা অ্যাপস বা সফটওয়্যারগুলোকে যারা হচ্ছে বিল্ড করে তাদেরকে বলা হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামার বা ইউজার, ঠিক আছে। সফিস্টিকেটেড ইউজারটা কি, যাদের মোটামুটি হচ্ছে আপনার ডেটাবেসটা কিভাবে কাজ করছে, কোন ধরনের কোয়েরিজ ইউজ করা হচ্ছে, এগুলো সম্পর্কে যাদের ধারণা থাকে, ঠিক আছে। এই জন্য আপনার সফিস্টিকেট, আচ্ছা নামই তো সফিস্টিকেটেড। আর তাহলে আনসফিস্টিকেটেড ইউজার কোনটা, একটু আগেই বলছিলাম কিন্তু, জাস্ট 1 মিনিট আগে বললাম যে আনসফিস্টিকেটেড ইউজার কোনটা, নেইভ ইউজার, হ্যাঁ ঠিক আছে। কারণ ওদের কিন্তু অ্যাকচুয়ালি কোড সম্পর্কে, কোয়েরিজ সম্পর্কে কোনো ধারণা থাকে না, তারা শুধু মানে কি বলে এটাকে, প্রোডাক্টটাকে তারা অ্যাভেল করছে, তাই না। আচ্ছা, সো সফিস্টিকেটেড ইউজাররা কারা কারা হতে পারে, আপনার ডেটা অ্যানালিস্ট যারা, ঠিক আছে, ডেটা বা ডেটাবেস বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট যারা, তারা হচ্ছে সফিস্টিকেটেড ইউজার। আর স্পেশালাইজড ইউজার হচ্ছে আপনার হচ্ছে সে রিসার্চার বলতে কি, যে আপনার যে কারেন্ট যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাকে ইন ফিউচারে আরও কীভাবে আপডেট করা যায় এগুলো নিয়ে যারা হচ্ছে গিয়ে নার্চার করে, ঠিক আছে। সো যারা হচ্ছে কি এখানে কি বলছে দেখেন, রাইট স্পেশালাইজড ডেটাবেস অ্যাপ্লিকেশন দ্যাট ডু নট ফিট ইন্টু দ্য ট্রেডিশনাল ডেটা প্রসেসিং ফ্রেমওয়ার্ক, ফর এক্সাম্পল ক্যাড, গ্রাফিক ডেটা, অডিও, ভিডিও, ঠিক আছে। সো মেইন কথা হচ্ছে আপনার কাজটাকে বা হচ্ছে এনভায়রনমেন্টটাকে এক্সপ্যান্ড করা, এটাকে কি করে এক্সপ্যান্ড করা যায়, আরও কী কী এটার সাথে অ্যাড করা যায় সেগুলোকে নিয়ে তারা কি করে রিসার্চ করে বা নার্চার করে। সো এরা হচ্ছে কি আপনার স্পেশালাইজড ইউজার, ঠিক আছে। বইটাকে খুলে একবার দেখছিলেন? আচ্ছা, তারা তো ভালো। আচ্ছা, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি, মূলত হচ্ছে এই ডেটাবেসের প্রোগ্রামার, এক কথায় যদি বলি ডেটাবেস প্রোগ্রামার যারা, ঠিক আছে, যারা হচ্ছে ডেটাবেসটাকে ক্রিয়েট করছে। তার মানে কি, এই যে আমরা এতক্ষণ পড়ে আসছি ডেটাবেস মডেল, ডেটাবেস আর্কিটেকচার, তারপরে হচ্ছে গিয়ে মডেল আর্কিটেকচার, যা কিছু দেখলাম এই মূলত এই কাজগুলো কারা করে থাকে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। মানে আপনার হচ্ছে স্কিমা ডেফিনেশন থেকে, মানে স্কিমা ডিজাইন থেকে, স্কিমার কথা মনে আছে? হ্যাঁ, স্কিমা তো ডিজাইন, বাট স্কিমাটা দেখতে কীরকম? স্কিমা ইটসেলফ একটা ডিজাইন, বাট ওটা নিশ্চয়ই কোনো একটা স্ট্রাকচার আছে। মানে আমরা স্কিমাটাকে কিভাবে আমরা ডিফাইন করতে পারি, ধরেন আপনি একটা ইউনিভার্সিটি তৈরি করবেন, তাই না। তো ইউনিভার্সিটিতে আপনার কি কি থাকে, ডিপার্টমেন্ট, প্রথমে তো আগে হচ্ছে ডিপার্টমেন্ট, আপনি কী কী ডিপার্টমেন্ট রাখবেন সেটার অনুযায়ী আপনার হয়তো বিল্ডিংয়ের রিকোয়ারমেন্টস লাগতে পারে, তাই না। তাহলে একটা ইউনিভার্সিটিতে আপনার কী কী থাকে, আপনার ডিপার্টমেন্ট থাকে। আচ্ছা, বিল্ডিং থাকে ধরে নিলাম, টিচার থাকে, স্টুডেন্ট থাকে, আর কি কি রাখতে পারেন, অ্যাডমিনিস্ট্রেশন, আর কিছু রাখতে হবে না। আচ্ছা, সেগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল এন্টিটি, ঠিক আছে। তো আমরা কি বলছিলাম যে এন্টিটির এগেনস্টে আর কী কী থাকে, অ্যাট্রিবিউটস থাকে, তাই না। সো ডিপার্টমেন্টে কী কী থাকতে পারে, ডিপার্টমেন্ট নেম, তাই না।
আর কি থাকতে পারে? ডিপার্টমেন্ট নেম, তারপরে হচ্ছে গিয়ে আপনার সে বিল্ডিং নাম্বার, তারপরে আচ্ছা এই দুইটাই রাখি আপাতত। তারপর হচ্ছে বিল্ডিংয়ের ক্ষেত্রে কি থাকতে পারে? বিল্ডিং নাম্বার অবশ্যই। হ্যাঁ আচ্ছা আমরা আপাতত রাখলাম, মানে এত ইলাবোরেট না করি, ঠিক আছে। আচ্ছা আর কি কি থাকতে পারে বিল্ডিংয়ের ক্ষেত্রে? বিল্ডিং নাম্বার থাকতে পারে, তারপর হচ্ছে ফ্লোর নাম্বার থাকতে পারে, ঠিক আছে। এই দুইটাই রাখি আপাতত। তারপর হচ্ছে টিচারের কি থাকে? আইডি থাকতে পারে, নেম থাকতে পারে, ডেজিগনেশন থাকতে পারে, কোর্স থাকতে পারে, ঠিক আছে, কোর্স থাকতে পারে। আচ্ছা যাই হোক এই কয়টাই রাখি আপাতত, ঠিক আছে। কোর্স মানে হচ্ছে সে কি কি কোর্স নিয়ে থাকে, ঠিক আছে, এগুলা। স্টুডেন্টের ক্ষেত্রে কি? স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ব্যাচ, কন্ট্যাক্ট, ঠিক আছে, এই কয়টা রাখলাম। অ্যাডমিনিস্ট্রেশন, তাদেরও একটা আইডি থাকে, নেম থাকে, আর কি কি থাকতে পারে? আইডি থাকে, নাম থাকে, তাদেরও কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে, ঠিক আছে। আপাতত এই কয়টাই রাখি। ধরে নিলাম আপনার একটা ইউনিভার্সিটি ডেটাবেস ক্রিয়েট করতে গেলে কি কি রিকোয়ারমেন্টস লাগছে? এই কয়টাই, আরও লাগে বাট আমরা ধরে নিলাম আপাতত এই কয়টাই। তার মানে কি আমি যখন এই স্ট্রাকচারটা যখন ক্রিয়েট করলাম আমি তো বুঝতে পারছি, তাই না, যে আমার অ্যাকচুয়ালি কি কি লাগবে আর তার আন্ডারে আমার কি কি অ্যাট্রিবিউটস লাগবে। ডিপার্টমেন্ট থাকবে, ডিপার্টমেন্টের আন্ডারে কী কী থাকবে? ডিপার্টমেন্ট নেম থাকবে, বিল্ডিং নাম্বার থাকবে, ঠিক আছে। সো এটা দেখে কি আমরা টোটাল ডেটাবেসটা সম্পর্কে কি একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ পাচ্ছি না? মূলত এই ফিচারটাকে বলা হয় হচ্ছে স্কিমা, ঠিক আছে। এই ফিচারটাকে মূলত স্কিমা বলা হয়। সো ওইটাই বলছে যে স্কিমার ডেফিনেশন বা স্কিমার ডিজাইন, ঠিক আছে। তারপরে স্টোরেজ স্ট্রাকচার অ্যান্ড অ্যাক্সেস মেথড ডেফিনেশন, স্কিমা অ্যান্ড ফিজিক্যাল অর্গানাইজেশন। লাইক হচ্ছে আপনার দেখেন আমরা এতক্ষণ কি বলছিলাম, ফিজিক্যাল ডিজাইনে কি থাকে, ডেটাগুলো কীভাবে স্ট্রাকচার্ড হবে। হ্যাঁ, এখন অ্যাজ এ ইউজার আমার সেটা জানার দরকার নাই, কিন্তু যে ডেটাবেসটাকে বানাচ্ছে তার তো জানতে হবে সে ডেটাগুলোকে কীভাবে স্টোর করবে। আমরা একটু আগে স্টোরেজ ম্যানেজার করেছিলাম না? সো আমরা ডেটাগুলোকে কীভাবে স্টোর করব এটাও কিন্তু ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা প্রোগ্রামারকে এটা চিন্তা করতে হবে যে আমার মোস্ট ফ্রিকুয়েন্ট ডেটাগুলো যাতে আমার আপার লেভেলে থাকে, মানে আমি সেভাবেই হচ্ছে স্টোরেজটাকে ম্যানেজ করব যাতে করে এটা কনভেনিয়েন্টলি অ্যাক্সেস করা যায়, যেগুলো ফ্রিকুয়েন্ট ডেটা, ঠিক আছে। সো ওগুলো ম্যানেজমেন্টের কাজ, প্লাস হচ্ছে কি গ্র্যান্টিং অফ অথরাইজেশন ফর অ্যাক্সেস ডেটা। এখন আপনারা ইআরপি পোর্টালে গেলে আপনাদের কি কি দেখতে পান? আপনাদের গ্রেডস দেখতে পান, তাই না? আপনাদের ক্রেডেনশিয়ালস আপনারা দেখতে পান, তাই না? ওই তো রেজাল্ট, আপনাদের ক্রেডেনশিয়ালস এগুলো দেখতে পান। আপনারা কি টিচারদের স্যালারি দেখতে পান? দেখতে পান না। তার মানে কি এখানে কিন্তু আপনাকে গ্র্যান্ট করা হয় নাই, অ্যাক্সেস দেওয়া হয় নাই। আবার আমাদেরও কিন্তু আপনারা যেই ভিউটা দেখতে পান সেই ভিউর অ্যাক্সেস কিন্তু আমাদেরকে দেয়া হয় নাই, ঠিক আছে। তার মানে কি এখানে কি বলছে যে অথরাইজেশন, আপনার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যে সে কিন্তু এই অথরাইজেশনের কাজটাও করে, যেহেতু সে আলটিমেট প্রোগ্রামারকে উনিই তো, তাই না। সো সেই তো ঠিক করবে যে কে কোনটাতে সে অ্যাক্সেস পাবে, কোনটাতে সে অ্যাক্সেস পাবে না, ঠিক আছে। একটা টেবিলের গ্যাপ দেয় একজনকে, সে কি ওই টেবিলটাকে চেঞ্জ করতে পারবে, এডিট করতে পারবে না? আপনি তো তাকে, আমরা গতকালকে যখন ল্যাবে দেখেছিলাম আমরা কি দেখেছিলাম, গ্র্যান্ট অল, তাই না। অলের মধ্যে কি পড়ছে, সব কিছু পড়ছে, মানে আপনি যাকে গ্র্যান্ট করছেন সে সব কিছু করতে পারছে, সে এডিট করতে পারবে, আপডেট করতে পারবে, ইনসার্ট করতে পারবে। কিন্তু আপনি যদি পার্টিকুলারলি কিওয়ার্ড ধরে যদি তাকে গ্র্যান্ট করেন, যেমন প্রথমে আমি গ্র্যান্ট অ্যাক্সেস দিয়েছিলাম শুধু কানেক্ট হওয়ার জন্য, মনে আছে? তার মানে সে কিন্তু শুধুমাত্র তার আইডি আর পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হতে পেরেছিল, কিন্তু টেবিল কিন্তু ক্রিয়েট করতে পারে না, কারণ আমি কিন্তু তখন পর্যন্ত তাকে টেবিল
টেবিল ক্রিয়েট করার গ্র্যান্ট দেই নাই। যখন হচ্ছে আমি আবার সিস্টেমে যেয়ে টেবিল ক্রিয়েট করার গ্র্যান্ট দিলাম, তখন কিন্তু সে আবার কি করলো, টেবিল ক্রিয়েট করতে পারলো। সো আপনি মানে এই ক্ষেত্রে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটররা কী করে, অল প্রিভিলেজেস না দিয়ে ইন্ডিভিজুয়াল, যে সে শুধু ভিউ করতে পারবে। যেমন আমরা যেটা করতে পারি কি, আমরা ভিউ করতে পারি, আপনারা শুধু ভিউ করতে পারেন, আমরা কিন্তু ইনসার্টও করতে পারি। সো আমাদের হচ্ছে ইনসার্ট গ্র্যান্টটা কিন্তু দেওয়া আছে, কিন্তু আপনাদের শুধু ভিউটা দেওয়া আছে, যে আপনারা শুধু দেখতে পারবেন। আপনারা কি চাইলে কি কোনো একটা যেটা চেঞ্জ করতে পারেন না কিন্তু, ঠিক আছে। পাসওয়ার্ডের গ্র্যান্ট দেওয়া আছে তার মানে শুধু, তাই না? আচ্ছা, হ্যাঁ চেঞ্জ করা যায়, তার মানে যেগুলো আপনি চেঞ্জ করতে পারছেন সেগুলোর গ্র্যান্ট আপনার মানে এক্সেস আপনাকে দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরেন যখন হচ্ছে আপনাদের মার্কস এন্ট্রি করার পর যখন আমি সাবমিট দিয়ে দিচ্ছি ফাইনালি, তারপরে কিন্তু ওটা লক হয়ে যাচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি ওটা লক হয়ে যাচ্ছে। আলটিমেটলি কি জানেন, ওটা ওই এক্সেসটা আমাদের কাছ থেকে রিভোক করে নেওয়া হয়েছে। আমরা কিন্তু তখন আর চাইলে ম্যানিপুলেট করতে পারি না, ডেটা চেঞ্জ করতে পারি না। বা ধরেন আপনারা মাঝে মাঝে বলেন না যে সে রিচেকের জন্য বলেন, তাই না? তো যখন রিচেকের জন্য বলেন, আমরা যদি দেখি যে রিচেক করার পর আপনাদের গ্রেড একটু আপডেট হয়েছে বা হচ্ছে মানে বেড়েছে বা কমেছে, যেটাই হোক না কেন, সো আমাকে তো হচ্ছে ওটাকে ইনসার্ট করা লাগবে। আমি কিন্তু ইনসার্ট পারমিশন তখন পর্যন্ত পাই না। সো আলটিমেটলি কী হয়, অটোমেটিক্যালি আমাকে কিন্তু রিভোক করে দেওয়া হয়। সো আমাকে হচ্ছে এটা আবার পারমিশন নিতে হয়, যে মানে আনলক করার পারমিশনটা নিতে হয়, মানে কি গ্র্যান্ট পারমিশন চাইতে হয়, ঠিক আছে। অ্যাজ এ ইউজার তারা তো গ্র্যান্ট বুঝবে না, বাট এটা হচ্ছে আপনার সিস্টেমের মধ্যে ওইভাবেই হচ্ছে ইমপ্লিমেন্ট করা আছে, ঠিক আছে। যাই হোক, তো আলটিমেটলি কি, এনশিওরিং দ্যাট এনাফ ফ্রি ডিস্ক স্পেস ইজ অ্যাভেলেবল। মেইন কথা হচ্ছে আমরা এতক্ষণ যা কিছু দেখছি, আপনার স্টোরেজ ম্যানেজমেন্ট বলেন, কোয়েরি প্রসেসর বলেন, ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট বলেন, ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে বলেন, স্কিমা ডিজাইনের ক্ষেত্রে বলেন, যা কিছু সব কিছু মূলত ম্যানেজ করে কি আপনার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। আপনারা যদি কোনটা রুটিন মেনটেনেন্স হচ্ছে গিয়ে আপনার যে কাজগুলো হচ্ছে, অবশ্যই সেটা কি একটা পিরিয়ডিক্যালি হচ্ছে, তাই না? মানে সাপোজ এই কাজটার আগে তো সাপোজ আপনি টেবিল ক্রিয়েশনের আগে কি আপনি ইনসার্ট করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে হচ্ছে কি টেবিল ক্রিয়েট করে নিতে হবে, তারপর ইনসার্ট করতে পারবেন। আপনি কি ইনসার্টের আগে ডিলিট করতে পারবেন? কারণ আপনার কাছে তো ডেটাই নেই, তাহলে আপনি ডিলিট করবেনটা কি? সেগুলো হচ্ছে কি আপনার পিরিয়ডিক্যালি বা রুটিন ওয়াইজ কাজগুলা সাজানো বা ওইভাবে করে ওই স্ট্রাকচার ওয়াইজ করা। মেন কথা হচ্ছে কাজের একটা স্ট্রাকচার রেডি করা। আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েছেন? আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়লে আপনারা হচ্ছে একটা টার্ম পাবেন এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ঠিক আছে। ওইখানে হচ্ছে এই টপিকটা শুধুমাত্র ডিসকাস করে যে যখন কোনো একটা প্রবলেম নিয়ে আপনি কাজ করবেন, সেই প্রবলেমটা একদম শুরু থেকে ইমপ্লিমেন্টেশন পর্যন্ত আপনারা কী কী স্টেপ ফলো করবেন, ঠিক আছে। ওটা যখন দেখবেন মানে পড়বেন, তখন ব্যাপারগুলো আই থিঙ্ক আশা করে আরেকটু মানে যে বিশেষ করে রুটিনের ক্ষেত্রে, ঠিক আছে, এটা আরেকটু ক্লিয়ার হবে, ঠিক আছে। সো মোটামুটি এই পর্যন্তই। পরের দিকে হচ্ছে কিছু ডেটাবেজের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস আছে, এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, ডেটাবেজের অ্যাডভান্টেজ বলতে কি, আমরা প্রথম দিকে পড়ছিলাম না যে ফাইল ভার্সেস ডেটাবেজ। আচ্ছা, পারপোজ অফ ডেটাবেজ পড়েছিলাম না একদম প্রথম দিকে, ডেটা রিডান্ডেন্সি, তারপর কনসিস্টেন্সি, অ্যাটমিসিটি, মনে আছে 8টার মতন ছিল, 7টা কি 8টার মতন ছিল। আপনারা পড়েন নাই? আচ্ছা, কেন বইয়ে তো আছে, বই থেকে তো আপনারা অ্যাভেল করতে পারতেন। বই আরও ইলাবোরেটলি সব কিছু সম্পর্কে বলা আছে। কেন? আচ্ছা, একটা বই 8-9 পেজ আমরা চাপটা মনের একটা সাবজেক্ট করতেছি, বুঝতে চাপটা চলে গেছে। এটা তো আপনাদের সার্চিং ইস্যু, আপনারা ঠিকমতো সার্চ করতে পারছেন না। আপনি নাহলে এই যে কন্ট্রোল F দিয়ে যদি ওই টপিকটার নাম লিখে সার্চ দেন, তাহলেও তো চলে আসার কথা। তাহলে এইটুকু যদি কষ্ট না করেন, একটা কাজ করেন, বই কিনে ফেলেন নীলক্ষেত থেকে আপনার 7th এডিশনের একটা বই কিনে ফেলেন, অনেক কাজে দিবে, ঠিক আছে।
সো আচ্ছা, যেটা মানে এটা আমি খুব একটা ইলাবোরেট করছি না, কারণ এখানে হচ্ছে অ্যাডভান্টেজগুলো হচ্ছে ওই পারপাসের বেসিসেই দেওয়া। বেসিক্যালি পারপাসটা কী ছিল, যে আমরা কেন ডেটাবেস ইউজ করি, তাই না? সো অবশ্যই এটার কিছু অ্যাডভান্টেজ আছে বলে আমরা ডেটাবেস ইউজ করি। সো আলটিমেটলি ওই জিনিসগুলোই কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে? আর ডিসঅ্যাডভান্টেজ, আচ্ছা ডিসঅ্যাডভান্টেজ বলতে কি বলছে এখানে, কস্ট অফ হার্ডওয়্যার সফটওয়্যার, কস্ট অফ ডেটা কনভার্সন। মেন কথা হচ্ছে সব কিছুই হচ্ছে আপনার স্পেস আর কস্ট রিলেটেড, কারণ অবশ্যই আপনি যখন একটা ডেটাবেসকে বিল্ড করতে চাচ্ছেন সেখানে আপনার স্পেসের একটা ব্যাপার চলে আসে। আমি কি চাইতে বলছি, সেখানে হচ্ছে স্পেস ম্যানেজমেন্টের একটা ব্যাপার চলে আসে। স্পেস ম্যানেজমেন্ট যখন আসবে তখন হচ্ছে সেখানে কিসের কথা আসে, কস্টের কথা আসে, তাই না? সো ডিসঅ্যাডভান্টেজগুলো মূলত হচ্ছে স্পেস, টেকনিক্যাল স্টাফ, ড্যামেজ, কস্ট, এগুলো নিয়ে আই থিঙ্ক পড়লে, জাস্ট একটু রিড করলে আপনারা বুঝতে পারবেন। আর যদি হচ্ছে ডেটাবেসের হিস্ট্রি সম্পর্কে জানা লাগে, মানে খুব ইচ্ছে থাকে, তাহলে হচ্ছে এটা একটু দেখতে পারেন, ঠিক আছে? এই পোর্শনটা একটু পড়তে পারেন, বইও আছে, বইয়ের শেষের দিকে আছে, একটু জাস্ট রিড করে নেবেন। কোনটা? ডেটাবেস তো সব কিছুর সাথে কানেক্টেড। ডেটাবেসকে তো আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে আপনি কানেক্ট করতে পারেন। আপনি ল্যাঙ্গুয়েজ যেটা আপনি ওপি দিয়ে কি করছেন, ধরেন কোনো একটা আপনি সফটওয়্যার ক্রিয়েট করেছেন, একটা গুই দিয়ে সাপোজ ছোট্ট একটা সফটওয়্যার আপনি ক্রিয়েট করলেন, আপনি ডেটা স্টোর করছেন না, তো ডেটাগুলো কোথায় যাবে? আপনার ডেটাবেসেই তো যাবে। অবশ্যই সেখানে আপনাকে ডেটাবেস কানেক্ট করতেই হবে। যদি আপনি ডেটা নিয়ে কাজ করেন, মানে যদি আপনি জাস্ট একটা ইন্টারফেসকে দেখাতে চান যে হ্যাঁ ম্যাম আমি এটা বানিয়েছি, তাহলে সেখানে ধরেন ডেটার কাজ থাকলো না, সো সেখানে ডেটাবেসের কাজও থাকলো না। বাট যখন আপনাকে বলা হবে যে আপনি এখানে ট্রানজ্যাকশন করে দেখান, কোনো একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করে দেখান, তখনই কি আপনার ডেটা ইনসার্ট করার কাজ আসবে। আর যখন এই ডেটা ইনসার্ট করার কাজ আসবে তখন অবশ্যই আপনার ডেটাবেস লাগবে, ঠিক আছে? সো ডেটাবেস সব জায়গাতেই আছে। আচ্ছা, দ্যাটস ইট। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা আশা করি রিলেশনালটা শুরু করতে পারবো, ঠিক আছে? তো ক্লোজ করে